আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বুঝতেই পারছেন খুঁচিয়ে ঘা কে করছে, কেন করছে, এবং যে ঠেলা বুঝতে হবে এখন সেটা কিভাবে সেই ঠেলাটা আসছে, এটাই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সব থেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতির যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো, কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন, এদের মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র এটা। কেন এরকম করলো ভারত? এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে? কি এমন হলো এটা? তারপরে শুধু তাই নয়, দেখুন খবর আমি গতকাল বলেছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডের তাদের মিলিত প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের, উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে। সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরো কড়া করে তুলছে দিনকে দিন। খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত। এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে। কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে, নতুন সরকার ক্ষমতায় আসার মুখে, তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত? অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায়, কিংবা জামাত আসুক, কিংবা অন্য যে কেউ, কিংবা মিলিঝুলি যেটাই হোক না কেন, সের জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত। এর উত্তরে যা বলার তা হলো যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয়। এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেওয়ার নির্বাচন। গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য, সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা, অর্থাৎ সংসদ গঠন, মোটামুটি অর্থহীন হয়ে যাবে। কারণ
যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে? স্বয়ং ইউনূস। সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট, এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে। জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে, অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে। আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন? ৮০টারও বেশি সংশোধন হবে। 80 সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে, কি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোলনলচে পুরো পাল্টে যাবে। আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা, সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে, কিভাবে জালিয়াতি করা হবে, সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয়, অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে, সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়েছে। সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে। তাছাড়া ইউনূস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি? এরকম যদি আপনি ভেবে থাকেন, তাহলে একদম ভুল ভাবছেন। ইউনূস সরকারের দুটি সিদ্ধান্ত, বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত যা গত ৩-৪ দিনে নেওয়া হয়েছে, তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি। প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন IEZ এই চুক্তি বাতিলের ঘোষণা। 2015 সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে, ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিশেষ স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন। তবে 2026 সালের 26 জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে, যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে। গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায়। এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ, কামানের গোলা, ট্যাঙ্ক, এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনূস সরকার। মিরসরাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে। দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে। গত 27 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে। এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে? মূলত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স বা মেল
এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা VTOL ড্রোন তৈরি হবে। এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরাক্টারের। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, বরং আকাশপথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম। ভারত তাহলে কেন উদ্বেগের কারণ? ভারতের কেন? কারণ বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় 80 কিলোমিটারের মতো লম্বা, সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে। ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে। ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল, এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই। বলা বাহুল্য, এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছতেও দেরি হবে না। যারা বলেন যে যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প, যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদেরকে পাল্টা বলা যায়, এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না। আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না। আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে, আর ভারত সেটাই করছে। একবার প্রশ্ন করুন তো, 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে? আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিকে ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে, আমি কার সাথে যুদ্ধ করব? কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই, আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো, আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে? আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর, নিশ্চয় পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। এবার সেটাই করতে চলেছে ভারত, এটাই বিশ্লেষকদের অনুমান। এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত। এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা, এর পেছনে আরো বড় উদ্দেশ্য আছে ভারতের। সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কিংবা তার চেয়ে বড় মাপের অপারেশন সিন্দুরের মতো আক্রমণ হতে পারে। শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে এবং জঙ্গি ঘাঁটি তো ভারতে নেই, সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে। তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনূসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন। এই ভেবে রাখাটা কি জানেন? এই ভেবে রাখাটা বলতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বলবেন কিনা ভেবে নিন, আপনার মতামত দিন। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা। তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, একজন প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস ডিজিটাল প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে সগর্বে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পাসপোর্ট থেকে ভিসা, শিক্ষা সার্টিফিকেট থেকে পেশাদার দলিল, সর্বত্র জালিয়াতির একটি সংস্কৃতি ব্যাপক বলে তার ভাষ্য।
একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য দিবালোকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন, তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে, অথবা তিনি নিজেই এমন এক পাহাড় সমান অন্যায়ের উপর দাঁড়িয়ে আছেন যা ধামাচাপা দিতে তাকে অন্যের দিকে আঙুল তুলতে হচ্ছে। তিনি নির্বাচনে দাঁড়াবেন না বুঝলাম, জনগণের মুখোমুখি তাকে হতে হবে না, কিন্তু তিনি জনগণ নিয়ে তো ডিল করেন, তার ব্যবসা তো জনগণকে নিয়ে। 28 জানুয়ারি 2026 তারিখে তথাকথিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন, তা কেবল দুর্ভাগ্যজনক নয়, বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন। একজন নোবেল বিজয়ী, যিনি কিনা বিপ্লবের দোহাই দিয়ে মসনদে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তিনি তার নিজের গদি রক্ষা এবং ব্যর্থতা ঢাকতে পুরো 18 কোটি মানুষকে অপমানিত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না। অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং 1 নম্বর জালিয়াতটি তিনি নিজেই। যেহেতু তাকে জনগণের মুখোমুখি হতে হবে না, ভোটে দাঁড়াতে হবে না, সেহেতু তিনি এমন কথা বলতেই পারেন। অথচ তিনি ভোটের নামে, গণভোটের নামে জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতিটা করে যাচ্ছেন। ইউনূসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে। গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার পদে বসেন। তার এই দখলদারিত্বকে বৈধতা দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রেফারেন্স বা মতামতের দোহাই দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল সংবিধানের 106 ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো কপি নেই, সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী, এমনকি অনেক সাংবাদিক, অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি, বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল। আরো গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি, এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না। বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি। বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল, প্রধান বিচারপতি তো ছিলেনই। কে সাইন করলো সেটা? সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে ইউনূস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন। একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি, নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন। সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। ক্ষমতায় বসে ইউনূস তার দ্বিতীয় এবং সুস্পষ্ট জালিয়াতির কারবার শুরু করেন, যা হলো তার নিজের বিরুদ্ধে থাকা শত শত কোটি টাকার কর ফাঁকির মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া। গ্রামীণ কল্যাণ নামক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষের 666 কোটি টাকার কর দাবির মামলাটি সবচেয়ে আলোচিত। হাইকোর্ট এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে এই টাকা দিতে বাধ্য করার রায় দিয়েছিলেন, কিন্তু সেই রায় পরে প্রত্যাহার করে নেওয়া হয় এই যুক্তিতে যে রায়দানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন। বিস্ময়কর ব্যাপার হলো, মামলাটি দীর্ঘদিন শুনানি হওয়ার পর হঠাৎ এই বিষয়টি সামনে আসে। ফলাফল কি দাঁড়ালো? ইউনূসের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর দাবি ঝুলন্ত অবস্থায় থেকে গিয়েছিল এবং তিনি একটি বিশাল আর্থিক দায় থেকে মুক্তির পথে এগিয়ে গিয়েছিলেন। এটিকে কর ফাঁকির জালিয়াতিতে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু বলা যায় না। একইভাবে শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার জামিনের মেয়াদ বাড়ছে বা বেড়েছে এবং ক্ষমতায় বসে তিনি এগুলো করেছেন। সব মামলা তুলে ফেলেছেন তার। কোন নাগরিকের পক্ষে মানে সাধারণ নাগরিকের পক্ষে এত দ্রুত এতগুলো মামলা তুলে ফেলা সম্ভব নয়। এখানেই তো ক্ষমতার জালিয়াতিটা স্পষ্ট। তৃতীয় এবং সবচেয়ে নির্মম জালিয়াতি তিনি করেছেন জাতির সঙ্গে, জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে। গত 18 মাস ধরে যে সরকারটি তিনি পরিচালনা করেছেন তার দেশের ভেতর গভীর সংকটের মুখে কোনো কার্যকর সংস্কার বা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে, বরং তরুণদের দিয়ে তিনি নানা কিছু করিয়ে নিয়েছেন, তল খুলিয়েছেন। এখন তিনি তাদেরকে ক্ষমতায় আনতে চাইছেন। মানে তিনি বলছেন সরকারের কাজ সেবা পৌঁছে দেওয়া, কিন্তু তার শাসনামলে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে, আহত মানুষেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, স্বাস্থ্য সংকটের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ, স্বজনপ্রীতি এবং অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। তিনি গ্লোবাল প্লেয়ার হওয়ার দাবি করেন, কিন্তু তার আমলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা নিচে নামতে 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 একদম বিশ্বাসযোগ্যতা মানে শেষ পর্যায়ে চলে গেছে, যা তিনি নিজেই বলেন। অর্থাৎ যে জালিয়াতির সমাধান তিনি আনবেন বলে ক্ষমতা দখল করেছিলেন, সেই জালিয়াতি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বাড়িয়েছেন। ভাঙা রাষ্ট্র এবং আহত জাতির আকাঙ্ক্ষাকে তিনি ব্যবহার করেছেন কেবল নিজের এবং নিজ গোষ্ঠীর আইনি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে। ইউনূসের চতুর্থ জালিয়াতিটা বলি, তিনি একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন, ক্ষমতাসীন হয়েও নিজের প্রতিষ্ঠান এবং ব্যবস্থার নিন্দা করে জনসাধারণের সহানুভূতি আদায় করে। লোকটা তো চেষ্টা করছে, কিন্তু এই ব্যবস্থা, এই লোকগুলো এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এর মাধ্যমে তিনি দায় এড়াতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো, শিক্ষা এবং দীর্ঘকালের শাসনযন্ত্রকে দুর্বল করে তিনি যে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জনগোষ্ঠীর কথা মনে করিয়ে দেন বারবার, সেই পরিস্থিতি তৈরি করতে নিজের দীর্ঘকালের অবস্থান এবং ভূমিকাও দায়ী। তিনি জনগণকে সুন্দর বুলি নির্মাতা হিসাবে ব্যবহার করেছেন, তাদের আকাঙ্ক্ষাকে 3-0 মতো ফাঁপা স্লোগানে পরিণত করেছেন, কিন্তু ন্যায্যতা, সুশাসন বা সুবিচারের কোনো কিছুই তিনি দিতে পারেননি গত 1.5 বছরে। সুতরাং যখন ইউনূস বলেন বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন, তখন উল্টো বলতে হয় সর্বশ্রেষ্ঠ জালিয়াতি তিনি নিজেই। সাংবিধানিক দলিল জালিয়াতি করে ক্ষমতা দখল, রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে নিজের শত শত কোটি টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়া, জাতির ত্যাগ এবং সংকটকে পুঁজি করে নিজের অবস্থান পাকাপোক্ত করা, সর্বোপরি জাতির চরিত্রে কালিমা লেপন করে নিজের অপরাধ এবং ব্যর্থতা ঢাকা। এই হচ্ছে ইউনূসের জালিয়াতির বহুমুখী চিত্র। কিন্তু সবচেয়ে বড় কঠিনটা তো বলেই নাই, গণভোটের নাম করে এই যে তিনি একটা জালিয়াতি তৈরি করছেন এবং মানুষকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোটে বাধ্য করছেন, এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে বলেন? আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, তিনি দিচ্ছেন আসলে গণপরিষদ নির্বাচন। তো জাতীয় নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচন করাটা জালিয়াতি নয়? তিনি ক্ষমতা জাল করে দখল করেছেন, কর ফাঁকি দিয়ে অর্থ লুট করেছেন, শাসনকালে জালিয়াতি করছেন, মানে বাড়িয়েছেন। জাতি যে রক্ত দিয়ে সুশাসন চেয়েছে, তাদের সঙ্গে তিনি 3-0 দিয়েছেন, শূন্য সুশাসন, শূন্য বিচার, শূন্য উন্নয়ন। এটি তার নিজের জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতি। যে ব্যক্তি নোবেল পেয়েছে শান্তির জন্য, তিনি দেশকে অশান্তিতে ডুবিয়েছেন। তার মতো জালিয়াত আর কে বলুন তো? জাতি নয়, ইউনূস নিজেই 1 নম্বর জালিয়াত এবং তার কর্মকাণ্ড তা প্রমাণ করে। প্রশ্ন হলো, এই জালিয়াতির রাজত্বের সবচেয়ে বড় জালিয়াতটা কে? যে মানুষ নিজের জাতিকে অপমান করে ক্ষমতা টিকিয়ে রাখেন, সে নিজেই যে ঐতিহ্যের সবচেয়ে বড় জালিয়াত। আর সেই জালিয়াতটির নাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কোনো সন্দেহ নেই তাতে। আপনার আছে?